হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো আর জাস্ট আনন্দে আছো। তো আজকে প্রলয়োল্লাস কবিতাটার কোয়েশ্চেন আনসার শেষ হবে। ছোট বড় মিলিয়েই আমি আগেও বলেছি যে 3 বা 5 আমি মেনশন করছি না, পরপর বলে যাচ্ছি। তোমরা আনসারের দেখলেই ভলিউম দেখলেই বুঝতে পারবে 3 অথবা 5। আর যারা আজকে আমার ভিডিও ফার্স্ট টাইম দেখছো তাদের বলবো আগেরগুলো দেখে এসো। প্রলয়োল্লাস থেকে আগে বোধহয় 4টে ভিডিও আপলোড হয়েছে, এটা 5 নম্বর এবং শেষ। তো আগেরগুলো দেখে এসে আজকেরটা দেখো। এছাড়াও তোমাদের সিলেবাসের প্রায় 90%ই কমপ্লিট। সো সেগুলো দেখার জন্য আমার চ্যানেলটাই একটু গিয়ে ঘুরে এসো। ওকে, তো উইদাউট এনি লেট চলো লেটস স্টার্ট। আজকের প্রথম প্রশ্ন, খুরের দাপট তারায় লেগে উল্কা ছুটায় নীল খিলানে। এগুলো বইয়ের লাইন, একটু দেখে লেখো। উদ্ধৃতিটির অন্তর্নিহিত অর্থ বিশ্লেষণ করো। উদ্ধৃতাংশটি কাজী নজরুল ইসলামের প্রলয়োল্লাস কবিতার অন্তর্গত। মহাকালরূপী শিবের আগমন প্রসঙ্গে উদ্ধৃতিটি উপস্থাপন করা হয়েছে। কবি কল্পনা করেছেন মহাকালের রথের ঘোড়া দুরন্ত বেগে ছুটে চলেছে, তার খুরের আঘাতে আকাশের তারা থেকে উল্কা খসে পড়ছে। গম্বুজ আকৃতির আকাশটাকে কবি অট্টালিকার খিলানের সঙ্গে তুলনা করেছেন। সেখানে রক্ত তড়িৎ চাবুক দিয়ে আঘাত করে মহাকালের রথের সারথি দুরন্ত গতিতে এগিয়ে আসছেন। এক অপূর্ব চিত্রকল্পের মাধ্যমে কবি এইভাবে মহাকালের আগমনকে ফুটিয়ে তুলেছেন। নেক্সট, এই তোরে তার আসার সময় ওই রথ ঘর ঘর। কার আসার কথা বলা হয়েছে? মন্তব্যটি ব্যাখ্যা করো। কাজী নজরুল ইসলাম রচিত প্রলয়োল্লাস কবিতার উদ্ধৃত অংশে মহাকালের রথের সারথির প্রতীকে নবীন বিপ্লবী শক্তির কথা বলা হয়েছে। যা কিছু জরাজীর্ণ, প্রগতি বিরোধী, স্বাধীনতার পরিপন্থী, সেই সব কিছুর অবসান চেয়েছেন কবি। মানুষের দেবতাকে এখানে অন্ধকার কারাগারে বেঁধে রাখা হয়েছে, কিন্তু তার মুক্তির সময় এসে গেছে। মহাকালের রথের সারথি বিদ্যুৎরূপ চাবুক দিয়ে জীর্ণ পুরাতনকে আঘাত করে চলেছে। ঝড় তুফানের মধ্যে দিয়ে যেন তার অশ্বের রেশা ধ্বনিও জেগে ওঠে। বিপ্লবী শক্তির আগমন, প্রতিবাদ এবং প্রত্যাঘাতই যেন এর মধ্যে দিয়ে স্পষ্ট হয়ে উঠেছে। নেক্সট, আসছে নবীন জীবন হারা অসুন্দরে করতে ছেদন। কথাটির মধ্যে দিয়ে কবি কি বোঝাতে চেয়েছেন? অথবা আসছে নবীন জীবন হারা অসুন্দরে করতে ছেদন, উদ্ধৃতিটির তাৎপর্য লেখো। আনসার, কাজী নজরুল ইসলাম রচিত প্রলয়োল্লাস কবিতার উদ্ধৃত অংশে স্বাধীনতা ও সমাজ রূপান্তরের জন্য কবি নবীন বিপ্লবী শক্তির আগমন প্রত্যক্ষ করেছেন। প্রলয়ের মধ্যে দিয়ে ধ্বংসের রূপ ধরে তার আবির্ভাব ঘটেছে, কিন্তু সেই ধ্বংসের মধ্যেই রয়েছে সৃষ্টির সম্ভাবনা। ভাঙার মধ্যে দিয়েই গড়ার প্রতিশ্রুতি থাকে। ধ্বংস যদি নাই হয় তবে সৃষ্টি কোনোদিন সম্ভবপর হয়ে উঠতে পারে না। চিরসুন্দরের এভাবেই আবির্ভাব ঘটে। তাই নবীনের এরূপ ধ্বংস উন্মাদনা আসলে জীবনমুখী অসুন্দরকে দূর করার জন্য। আজকে হয়তো অনেক ডিস্টারবেন্স হচ্ছে আওয়াজে, কারণ সকালবেলায় জানলা দরজা খুলে পড়াতে বসেছি, চারিদিকের বিপুল কথাবার্তার কোলাহল। তো রিকোয়েস্ট করব, হয় স্পিকারে অ্যাড করে শোনো, আদারওয়াইজ খুব ভালো হয় যদি হেডফোন বা ইয়ারফোন ইউজ করো। ওকে, প্লিজ। নেক্সট, ভেঙে আবার গড়তে জানে সে চিরসুন্দর। সে কে? ভেঙে আবার গড়ার বিষয়টি বুঝিয়ে দাও। কাজী নজরুল ইসলাম রচিত প্রলয়োল্লাস কবিতার উদ্ধৃত অংশে সে বলতে আপাতভাবে মহাদেবের কথা বলা হলেও তার প্রতীকে দেশের তরুণ বিপ্লবীদের কথাই আসলে বলা হয়েছে। মহাদেব তার রুদ্র মূর্তিতে অসুন্দরের বিনাশ ঘটিয়ে সুন্দরের প্রতিষ্ঠা করেন। একইভাবে দেশের তরুণ বিপ্লবীরাও ধ্বংসের প্রচণ্ডতা নিয়ে আবির্ভূত হয়। সাম্রাজ্যবাদী ইংরেজ সরকারকে আঘাত করাই তাদের লক্ষ্য, কিন্তু সাধারণ মানুষ সেই ধ্বংসের তাণ্ডবকে সহ্য করতে পারে না। অথচ তার আড়ালেই রয়েছে স্বাধীনতার স্বপ্ন, নতুনের প্রতিষ্ঠা। কবি তাই একে কাল ভয়ঙ্করের বেশে সুন্দরের আগমন বলে উল্লেখ করেছেন। বধূরা প্রদীপ তুলে ধরো। কবি বধূদের প্রদীপ তুলে ধরতে আহ্বান করেছেন কেন? কাজী নজরুল ইসলাম রচিত প্রলয়োল্লাস কবিতার উদ্ধৃত অংশে চিরসুন্দরের পূজারী কবি
তার চেতনায় উপলব্ধি করেছেন প্রলয় দেবের আগমন। জীর্ণ সমাজের অচলায়তন ভেঙে মহাকাল শিব সত্য ও সুন্দরের প্রতিষ্ঠা করবেন। একইভাবে তরুণ বিপ্লবী শক্তি শাসকের দুর্গে আঘাত করে স্বাধীনতার প্রতিষ্ঠা করবে। ধ্বংসের মধ্যে দিয়ে যারা সুন্দরের প্রতিষ্ঠা করবে তাদের স্বাগত জানানোর জন্যই কবি প্রদীপ তুলে ধরতে বলেছেন। তাদের আগমনেই দেশ ও সমাজের বদল নিশ্চিত হবে। নেক্সট, ধ্বংস দেখে ভয় কেন তোর, প্রলয় নূতন সৃজন বেদন। কোন ধ্বংসের কথা বলা হয়েছে? প্রলয়কে নূতন সৃজন বেদন বলার তাৎপর্য কি? আনসার লেখো। কাজী নজরুল ইসলামের প্রলয়োল্লাস কবিতায় রুদ্ররূপী শিবের সংহার মূর্তি কল্পিত হয়েছে। সেই সংহার মূর্তিতে শিব অসুন্দরকে ধ্বংস করে সুন্দরের প্রতিষ্ঠা করবেন। এখানে মহাকাল শিবের ধ্বংসলীলার কথাই বলা হয়েছে। জীর্ণ পাতা ঝরে গিয়েই গাছে গাছে নূতন পাতার জন্ম হয়। একইভাবে সামাজিক জীর্ণতা ধ্বংস না হলে নূতন সৃষ্টি সম্ভব নয়। সমকালীন বাংলাদেশে মূল্যবোধের অবক্ষয়ের কালো ছায়া নেমে এসেছিল। সাম্রাজ্যবাদী ইংরেজ শাসন মানুষের প্রাণের মুক্তিকে অবরুদ্ধ করে রেখেছিল। অন্যদিকে কুসংস্কার, ধর্মান্ধতা ইত্যাদি বিষয়গুলি সমাজের অগ্রগতিকে রুদ্ধ করেছিল। মনুষ্যত্বের অপমান, শোষণ, বঞ্চনা প্রভৃতি হয়েছিল সাধারণ মানুষের ভাগ্যলিপি। ধর্মান্ধ সমাজের ধ্বংস অবশ্যম্ভাবী হয়ে উঠেছিল। নজরুল আন্তরিকভাবে এই সমাজের ধ্বংস চেয়েছিলেন। সেই উদ্দেশ্যেই প্রলয়রূপী শিবের আবির্ভাব কামনা করেছেন। শিব হলেন একাধারে সংহারক ও রক্ষক। তিনি ধ্বংসের মধ্যে দিয়ে সৃষ্টি করেন। তার আবির্ভাব প্রলয় সংগঠিত হয়। প্রলয় নিয়ে আসে ধ্বংস, আর ধ্বংসের সঙ্গেই আসে বিনাশের জন্য বেদনা। কিন্তু প্রলয়ের মধ্যে দিয়ে সৃষ্টির আগমন সুনিশ্চিত হয়। আপাত ধ্বংসের পেছনে সৃষ্টির অবস্থান বলে কবি প্রলয়কে সৃজন বেদন বলেছেন। নেক্সট কোয়েশ্চেন লেখো। দুটো আছে, মানে অর দিয়ে লেখো। কাল ভয়ঙ্করের বেশে এবার ওই আসে সুন্দর। কাল ভয়ঙ্করের পরিচয় দাও, কিভাবে তিনি সুন্দরের প্রতিষ্ঠা করবেন বলে কবির ধারণা। অথবা ওই ভাঙা গড়ার খেলা জেতার কিসের তবে ডর। প্রলয়োল্লাস কবিতায় ভাঙা গড়ার কোন রূপকে কবি ফুটিয়ে তুলেছেন লেখো। কাজী নজরুল ইসলাম রচিত প্রলয়োল্লাস কবিতার উদ্ধৃত অংশে কাল ভয়ঙ্কর হলেন প্রলয় নেশার নৃত্য পাগল দেবতা শিব। তিনি আসেন কালবৈশাখীর রূপ ধরে, তার হাতে বজ্রশিখার মশাল, সর্বনাশী জ্বালামুখী ধূমকেতুর মতো তার আগমন। রক্তমাখা কৃপাণ হাতে অট্টহাসি হেসে তিনি যাবতীয় অশুভ শক্তির অবসান ঘটান। জীবনহারা অসুন্দরকে তিনি ছেদন করে বলে তার আগমন ধ্বংসাত্মক। সমাজ সভ্যতা যদি রথের প্রতীক হয় তবে তিনি রথের সারথি। রক্ততড়িৎ চাবুক হেনে তিনি দুরন্ত ঘোড়ার গতিতে আরও বাড়িয়ে দেন। সেই ঘোড়ার খুরের দাপটে আকাশে উল্কার ছোটাছুটি বা স্থান পরিবর্তন ঘটে যায়। এভাবে মহাবিশ্বের সবকিছুর পরিবর্তন ঘটে। আসলে নজরুল এই কবিতায় নবযৌবনের বন্দনা করেছেন। তাই বিপ্লবী শক্তির আগমন ঘটে এখানে ভয়ঙ্করের বেশ ধরে। মহাকালের চণ্ডরূপে অর্থাৎ শিবের প্রলয়ঙ্কের মূর্তিতেই যেন তাদের আগমন। ধ্বংসের এই প্রচণ্ডতা আসলে সৃষ্টির নবনির্মাণের জন্য। প্রলয়ের দেবতা শিব ধ্বংসের মধ্যে দিয়ে সৃষ্টিকে নিশ্চিত করেন। সেভাবেই বিপ্লবী শক্তিও আপাত নৈরাজ্যের আড়ালে সুস্থ সুন্দর এক সমাজ গঠনের স্বপ্ন দেখে। কবির চোখে এই প্রলয় তাই জড়ত্বের অবসান ঘটানোর জন্যই। কাল রাত্রির শেষেই রয়েছে ভোরের সূর্যোদয়। অন্ধ কারাগারের হাঁড়ি কাঠে যে দেবতা বাধা আছেন তাকে মুক্ত করে মানবতার প্রতিষ্ঠা ঘটানোই এই তরুণদের লক্ষ্য। এই প্রলয় তাই নূতন সৃজন বেদন। জীবনহারা অসুন্দরকে ছিন্ন করার জন্য যার আগমন ঘটেছে, তাই ভাঙনের পেছনে থাকে সৃষ্টির স্বপ্ন।
সমাজের জীর্ণ পুরাতনকে ধ্বংস করে মহাকাল শিব নূতনের বার্তা বয়ে আনেন। প্রলয়রূপী শিবের আগমন প্রার্থনার মধ্যে দিয়ে তাই কবি নূতন সূর্যোদয় প্রার্থনা করেছেন। মানুষের অন্ধবিশ্বাস, বিপদগামিতা, দাসত্ব এবং মূল্যবোধের অবক্ষয় দূর করতে না পারলে সুন্দরের প্রতিষ্ঠা সম্ভব নয়। শিব নিজেই সত্য ও সুন্দরের প্রতীক। তাই ধ্বংসমূর্তি যেমন প্রলয়কে আহ্বান করে, তেমনি তার সৃষ্টিও সুন্দরেরই প্রতিষ্ঠা ঘটায়। তাই সমাজের জীর্ণ অচলায়তনের প্রাচীর ভেঙে দিয়ে তিনি সুন্দরের প্রতিষ্ঠা করবেন। এই কারণেই কবি মহাকালরূপী শিবের আগমনে সকলকে জয়ধ্বনি দিতে বলেছেন। নেক্সট লেখো। তোরা সব জয়ধ্বনি কর। কাদের উদ্দেশ্যে কবি এই আহ্বান? কবিতায় কেন এই আহ্বানটি পুনরাবৃত্তি হয়েছে লেখো। অথবা তোরা সব জয়ধ্বনি কর। তোরা বলতে কাদের বোঝানো হয়েছে? তারা কেন জয়ধ্বনি করবে? অথবা প্রলয়োল্লাস কবিতায় একদিকে ধ্বংসের চিত্র আঁকা হয়েছে, আবার অন্যদিকে নতুন আশার বাণী ধ্বনিত হয়েছে। কবিতা অবলম্বনে আলোচনা করো। এটার আনসারে আগেরটাও যে আনসারটা লেখালাম কাল ভয়ঙ্করের পেজ ধরে, সেই আনসারটাই লিখতে পারো। তবে আমার মনে হচ্ছে এখানে যেহেতু পার্ট কোশ্চেন করা আছে না 1 নম্বর করে, আমি এটা একবার লিখিয়ে দিচ্ছি। প্রলয়োল্লাস কবিতায় কবি নজরুল ইসলাম দেশবাসীর উদ্দেশ্যে এই আহ্বান জানিয়েছেন। প্রলয়োল্লাস কবিতায় মোট 19 বার তোরা সব জয়ধ্বনি কর এই আহ্বানসূচক পংক্তিটি উচ্চারিত হয়েছে, যা বুঝিয়ে দেয় এই পংক্তিটিতেই কবি সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন। আসলে প্রলয়োল্লাস হলো ধ্বংসের মধ্যে দিয়ে সৃষ্টির বন্দনা। স্বাধীনতা প্রিয় যে তরুণের দল তাদের দুর্জয় সাহস আর অদম্য ইচ্ছাশক্তি দিয়ে পরাধীনতা এবং সামাজিক বৈষম্যের অবসান ঘটাতে চায়, কবি তাদেরই জয়ধ্বনি করতে বলেছেন। কবির কথায় তারা হলো অনাগত প্রলয় নেশার নৃত্য পাগল। কিন্তু তারাই সিন্ধু পাড়ের সিংহধারে আঘাত করে নূতন চেতনা বিপ্লবের বার্তাকে বয়ে আনে। অসুন্দরকে দূর করতে তারা আপাত ভয়ঙ্করের বেশ ধরে। এর মধ্যে দিয়ে পৃথিবীতে নব প্রাণের প্রতিষ্ঠা ঘটে, প্রাণহীনতার বিনাশ হয়। জগৎ জুড়ে প্রলয় এবার ঘনিয়ে আসে, জড়ায় মরা মুমূর্ষুদের প্রাণ লুকানো ওই বিনাশে। কবিতার লাইন দেখে লেখো। প্রলয়ঙ্কর শিবের মতো রুদ্রমূর্তিতে যে বিপ্লবী শক্তির অভ্যুদয় ঘটে, তারাই ধ্বংসের মধ্যে দিয়ে সৃষ্টির কারিগর। তাই তাদের অভ্যর্থনা জানাতে হবে সমাজকে সুন্দর করে তুলতে। এই কারণেই তোরা সব জয়ধ্বনি কর পংক্তিটির পুনরাবৃত্তি হয়েছে কবিতায়। এ হলো বিপ্লবী যুবশক্তির প্রতি কবির মুগ্ধ অভিবাদন। নেক্সট, প্রলয়োল্লাস কবিতাটিতে কবির যে রচনা রীতির পরিচয় পাওয়া গিয়েছে তার বৈশিষ্ট্য লেখো, বা রচনা রীতির বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে তা লেখো। বাংলা সাহিত্যে বিদ্রোহী কবি নজরুলের প্রতিষ্ঠা হলেও সে বিদ্রোহের সুরকে কবিতায় সার্থক করে তুলেছিল নজরুলের অনবদ্য রচনা শৈলী। আমাদের আলোচ্য প্রলয়োল্লাস কবিতাটি তার একটি উজ্জ্বল নিদর্শন। পবিত্র সরকার নজরুল সম্পর্কে বলেছিলেন, বাংলার প্রায় সমস্ত কবির তুলনায় নজরুলের অভিধান বিস্তৃততর। কিন্তু আরবি ফার্সি শব্দের যে বিপুল ব্যবহার সাধারণত নজরুলের কবিতায় দেখা যায় তা প্রলয়োল্লাসে নেই। বরং তৎসম শব্দ বাহুল্য এই কবিতায় ধ্বনিময়তা থাকা সত্ত্বেও গাম্ভীর্য নিয়ে এসছে। যেমন দ্বাদশ রবির বহ্নি জ্বালা ভয়াল তাহার নয়ন কটায়, দিগন্তরের কাঁদন লুটায় পিঙ্গল তার ত্রস্ত জটায়। দেখে লিখো বইয়ের লাইনটা। কবিতার চালে একই সঙ্গে উচ্ছ্বাস আর গাম্ভীর্য মিলে যাওয়া নিঃসন্দেহে ব্যতিক্রমী। কবিতার পংক্তিগুলি অসম, কিন্তু তারই অন্তমিল সার্থকভাবে ব্যবহার করা হয়েছে। প্রায় ধ্রুবপদের মতো ফিরে এসছে তোরা সব জয়ধ্বনি কর এই পংক্তিটি। এই জয়ধ্বনি কবিতার মূল কথা। এই জয়ধ্বনি স্বাধীনতার জয়ধ্বনি, নবযুগের আহ্বান। বিপ্লবী শক্তির যে জীবনোল্লাস কবিতার প্রাণ, তাকে ভাষা এবং ছন্দের মধ্যে অনায়াসে মিশিয়ে দিয়েছেন কবি। তীব্র বেদনা, ক্রোধ, সেখান থেকে নতুন জাগরণের স্বপ্ন কবিতার নির্মাণকে ছুঁয়ে আছে ভালো করে। নেক্সট,
প্রলয়োল্লাস কবিতা অবলম্বনে কাজী নজরুল ইসলামের সংগ্রামী চেতনার পরিচয় দাও। কবি নজরুলের কলমকে তরবারিতে রূপান্তরিত করে ব্রিটিশ বিরোধী আন্দোলনের অংশীদার হয়েছিলেন। প্রলয়োল্লাস কবিতাটি কবির সামাজিক ও রাজনৈতিক চেতনার এক অনবদ্য প্রকাশ। প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে নজরুলের কবি প্রতিভার বিকাশ ঘটে। তিনি স্বচক্ষে দেখেছেন সমকালীন সমাজের সর্বব্যাপী অবক্ষয়ের রূপ। এই পচনশীল সমাজ ধ্বংস করে নতুন সমাজ গড়ার অদম্য ইচ্ছা বুকে নিয়ে কবি মহাকালরূপী শিবের আগমন কামনা করেছেন। নজরুল জানেন সর্বব্যাপী দুর্দশার অবক্ষয় থেকে দেশ ও দেশের মানুষকে বাঁচাতে রক্ষক ও সংহারক নটরাজ শিবকেই প্রয়োজন। এই অলৌকিক শক্তি সামাজিক পাঁকে ফোটাবে মানবিকতার পদ্ম। মানসিক শুভবুদ্ধির উদয় হলেই সমাজে সত্য ও সুন্দরের প্রতিষ্ঠা হবে। তার জন্য জীর্ণতার অবসান অবশ্যম্ভাবী। ধ্বংসরূপী তীর শিব তার বজ্রশিখার মশাল জেলে রুদ্র মূর্তিতে আবির্ভূত হবেন। তিনি ভেঙে দেবেন জরাগ্রস্ত বিপদগামী সমাজকে। সমগ্র কবিতায় প্রলয়রূপী শিবের সংহারক মূর্তিকেই কবি তুলে ধরেছেন। নজরুলের সংগ্রামী চেতনার পথেই নটরাজ শিবের আহ্বান সূচিত হয়েছে। এ শিবই দিন বদলের সূচনা করবে। শিবের প্রতীকে নজরুল তারণ্যের শক্তিকে মর্যাদা দিয়েছেন। সত্য ও সুন্দরের প্রতিষ্ঠার জন্য কবি এই চেষ্টা তার দেশপ্রেমের স্বরূপকেই স্পষ্ট করে তোলে। প্রলয়োল্লাস কবিতা থেকে লাস্ট কোয়েশ্চেন, আনসার লেখো। কোয়েশ্চেনটা লিখে নাও আগে। প্রলয়োল্লাস কবিতায় নজরুল সমাজ পরিবর্তনের যে ইঙ্গিত দিয়েছেন তার বর্ণনা দাও, অথবা প্রলয়োল্লাস কবিতার পটভূমি আলোচনা প্রসঙ্গে নজরুলের কবি মানসের পরিচয় দাও। ব্রিটিশ শাসিত ভারতবর্ষে ভারতীয় জাতীয়তাবাদের বিকাশে ইংরেজ সরকার স্বতন্ত্র হয়ে কঠোর দমননীতির আশ্রয় নিয়েছিল। এর সঙ্গে কবি পর্যবেক্ষণ করেছেন যে বিপ্লবীরা দেশের স্বাধীনতার জন্য মরিয়া হয়ে উঠেছে। আবার ধর্মের নামে ভণ্ডামি চলেছে চারিদিকে। মেকি দেশ নেতারা স্বার্থের খেলায় মেতে উঠেছে। কুসংস্কার অন্ধবিশ্বাস মানুষের মূল্যবোধের অবক্ষয়কে আরও সর্বব্যাপী করেছে। এই অবস্থায় নজরুল উপলব্ধি করেছিলেন যে আগে সমাজকে পাল্টাতে হবে। জড়তাগ্রস্ত মৃতপ্রায় মানুষকে জীবনের আলোয় ফিরিয়ে আনতে হবে। তার জন্য প্রয়োজন প্রলয়রূপী শিবের মতো কোনো অলৌকিক শক্তিকে। সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা করতে না পারলে জাতিকে গ্রাস করবে অসুন্দর। কবি কামনা করলেন নটরাজ শিবের আবির্ভাবকে। এই নটরাজ শিবই হলেন নব বিধানের বাণীবাহক। তিনি জীর্ণ সমাজকে ধ্বংস করে সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা করবেন। আর আশাবাদী হলেন এই ভেবে এবার মহানিশার শেষে আসবে উষা অরুণ হেসে। নব সৃষ্টির কামনায় জয়ধ্বনি দিলেন সে প্রলয়ঙ্করের। ধ্বংস দেখে ভয় নয়, বরং সৃষ্টি সুখের উল্লাসে টগবগিয়ে উঠল কবি মন। সুন্দরের প্রতিষ্ঠায় কাল ভয়ঙ্করের ভীষণ মূর্তি তখন আর ভীতিজনক মনে হলো না, বরং তাকে বরণ করার প্রত্যাশায় কবি দেশবাসীকে আহ্বান জানালেন। ঠিক আছে, প্রলয়োল্লাস কবিতার কোয়েশ্চেন আনসার শেষ। আশা করি সম্পূর্ণ যা যা হতে পারে কভার করা সম্ভব হয়েছে। ওভারল্যাপিং সবসময়ই একটা গল্প বা কবিতার একটা মেন বিষয় থাকে, যেটাকে ধরে নানা দিক থেকে প্রশ্ন করা হয়। এবারে একটানা যখন আমরা কোয়েশ্চেন আনসার আলোচনা করতে থাকি তখন মনে হতে পারে একই কথা বারবার 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 বলছে, কিন্তু সেটা নয়। এটা বিভিন্ন আঙ্গিকে কথা একটাই, বিভিন্ন দিক থেকে সেটা ঘুরে যাচ্ছে, আর তার সাথে কিছু 1-2 নম্বরের ছোট ছোট লেজুর যোগ হচ্ছে। তাই সবগুলো বারবার বলি, A to Z দেখে দেখে মুখস্থ করার কোনো দরকার নেই। প্রত্যেকটাকে খুব ভালোভাবে 5 থেকে 6 বার রিডিং করো। ও সবসময় বলি, পারলে খুব ভালো হয় অডিও শুনে নিজেরা লিখে নাও, নিজেদের লেখা দেখে মুখস্থ করো। ঠিক আছে, ভালো থেকো, ভালো করে প্রিপারেশন নাও, সুস্থ থাকো, ভালো থাকো। নেক্সট দিন দেখা হবে নতুন কোনো একটা টপিকের সাথে। ততক্ষণ যদি আমার ভিডিওগুলো ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে ছেড়ে যাওয়ার আগে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। ভালো থেকো, টাটা।